আপনি তো ক্রিকেট খেলেন, আপনার সামনেই বলি যে আমি ক্রিকেট আগে যত একজন দর্শক হিসেবে যতটা এনজয় করতাম, যতটা মন ভরে দেখতাম, এখন আমি অতটা মন ভরে দেখি না। মানে এটা কি আমার সমস্যা নাকি এটা গ্লোবাল বয়সের সমস্যা? বয়সের সমস্যা। ওকে, মানে কেমন সমস্যা বয়সের? মানে আমি মনে করি যে ছোটবেলায় আমরা রেসলিং যত মজা করে দেখতাম, এখন দেখলেই বুঝি ফেক। কি ফেক হচ্ছে, ভাল লাগে না দেখতে। না তো প্লাস হচ্ছে এখন আপনার অত টাইম থাকবে না খেলা দেখার, তো স্বাভাবিকভাবে ওইভাবে দেখতে পারবেন না। আগে যে চিন্তাতে খেলা দেখতেন এখন সেই চিন্তাতে খেলা দেখেন না। তো অনেকগুলো রিজন আছে। আমিও এখন খেলা দেখি না, আমার এত ইন্টারেস্ট আসে না। হার্ডলি দু একটা ইন্ডিভিজুয়াল প্লেয়ারের মেবি ব্যাটিং অথবা বোলিংয়ের টাইম একটু দেখতে ভালো লাগে, কিংবা দু একটা খুব একটা মজার টাইম চলে আসে খেলার ভেতরে, ওই টাইমটা হয়তো দেখতে ভালো লাগে। বাট এছাড়া তো খুব বেশি একটা ইয়ে না। আপনি ক্রিকেট কেন, ইভেন ফুটবলেই তো এখন হয়ে গেল 48টা দেশের, এরপরে 64টা দেশের, অর্ধেক খেলা আপনি দেখবেন না, অর্ধেক খেলা আপনি দেখবেনই না। কমার্শিয়ালাইজড হয়ে যাচ্ছে, টাকা দরকার, সবারই টাকা দরকার। তো ইটস মোর অ্যাবাউট বিজনেস দেন স্পোর্টস, এবং এটাতে কোনো দোষের কিছু নাই। সো সাকিব, এই যে কমার্শিয়ালিজমের কথা বলছিলেন, শুধু ফুটবল ক্রিকেট না, মানে অন্যান্য খেলা তো আগেই ছিল। আপনি যেই দেশে আছেন সেই দেশে তো বেসবল বা NFL অন্য লেভেলে টাকা পয়সার খেলা হয়। এ থেকে খেলার আনন্দটা সাধারণ মানুষের, দর্শকের জন্য একটু কমে যাচ্ছে কিনা? আমি বললাম এটা একটা বয়সের এফেক্ট, আমাদের জন্য একটু কমে যাচ্ছে, সত্যি কথা। আমি যেটা ফিল করি, আমি কাউকে দোষ দিব না। ইয়াং জেনারেশনের ভেতরে তো এখনো সেই আমেজ দেখি। মানে এখনকার যে জেনারেশনটা, এদের চিন্তা ভাবনার সাথে কিন্তু আমাদের মিলবে না। আমরা জাস্ট খেলা দেখতে যেতাম যে শুধু খেলাটাই দেখবো, এটার মজাটাই নিব। এখন যারা যায়, এই যে হাফ টাইম শো হয় বা ম্যাচ শুরুর আগের যে শোগুলো হয়, দে এনজয় দ্যাট মোর দেন ওই খেলাটা শুধুই ওদের এনজয়মেন্ট। আমরা যেমন ডাই হার্ট, জীবন দিয়ে দিব, মরে যাচ্ছি, ফাঁসি নিয়ে নিচ্ছি, একদল আমার দল হেরে যাচ্ছে দেখে, ওদের কাছে জিনিসটা এমন না। দে সাপোর্ট ওয়ান টিম, কিন্তু ওদের কাছে এটাও আরও এনজয়মেন্ট যে ওর মাঝখানে একটা শো হচ্ছে, কেউ এসে গান গাচ্ছে, কেউ এসে ডান্স শো করতেছে, কিংবা অন্যান্য অ্যাক্টিভিটিস। তো আপনি দেখবেন যে এখন এই কারণে মিডওয়েতে, মানে মিডওয়ে বলতে হাফ টাইম কিংবা যে অর্ধেক ইনিংস ব্রেক হয় কিংবা হয়। এবার ফুটবল ওয়ার্ল্ড কাপে যেমন প্রতি 22 ডিহাইড্রেশন ব্রেক। ধরেন কিছু ম্যাচে দরকার ছিল, প্রচণ্ড গরম ছিল, মানে 100 ডিগ্রি ফারেনহাইট, মানে পাগলের মতো গরম, আর ড্রাই হিট আমেরিকার কিংবা ইউরোপে যারা হয়, আমি তো ভাবতাম যে কি বলে 35-এ মানুষ মারা যাচ্ছে, আসলে ডিফারেন্ট টাইপের হিট। এটা তো অভ্যস্ত না। মানে আমি এখন 2-3 বছর এই ঠান্ডার ভেতরে থেকে আমি এই জিনিসটা রিয়েলাইজ করি। মানে যখন ধরেন 18-20 হয়ে যায়, আমি একদম মানে জাস্ট নর্মাল একটা ট্রাউজার আর টি শার্ট পরে ঘোরা শুরু করি। 18-20-এ বাংলাদেশে মানুষ কাঁপতে থাকে টেম্পারেচার যখন থাকে ঠান্ডা সেলসিয়াস। তো অনেক তো এখন এখানে যখন 35-37 হয়ে যায়, মানুষ এটা নিতে পারে না। মানে কোনোভাবেই ওদের নেয়ার ওরা তো ঠান্ডার থেকে বেশি গরমে মারা যায়, ইউরোপ বলেন আমেরিকাতে বলেন। তো এই কারণে কিছু কিছু ম্যাচে হয়তো দরকার ছিল, বাট সব ম্যাচে দরকার ছিল না, কারণ ইনডোর স্টেডিয়াম, এসি স্টেডিয়াম, টেম্পারেচার কন্ট্রোল, তো ওইগুলোতে তো দরকার ছিল না। বাট ওইগুলোতেও রাখছে, মানুষ ওইগুলোই এনজয় করে। ওই হাফ টাইম ব্রেকে একটু কাউকে দেখাচ্ছে, একটু নাচানাচি দেখাচ্ছে, কিংবা একটু কোনো ধরনের এন্টারটেনমেন্ট দেখাচ্ছে, ওটাতেই মানুষ খুশি। মানে আপনি অত উগ্র সমর্থক না, বাট আপনার এবার বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার খেলা দেখে আপনি একটু হতাশ হয়েছেন কিনা? না, হতাশ না। আর্জেন্টিনার সব থেকে বড় স্ট্রেংথ ছিল যে আর্জেন্টিনা জানতো যে আর্জেন্টিনা কি বলতে কি আমি বলতেছি না যে অনেক ভালো টিম, ওরা জানতো যে ওদের অনেক বেশি লিমিটেশন। ওদের টিমে স্পিড নাই, ওদের টিমে ইয়াং প্লেয়ার ছিল না ওইভাবে, ওদের টিমে অনেক রকমের সমস্যা নিয়ে ওদেরকে ওয়ার্ল্ড কাপে আসতেছে। তো ওরা ওদের লিমিটেশনটা খুব ভালোভাবে জানতো, এবং ওই লিমিটেশনটা সর্বোচ্চ ইউজ করে ওরা যে এত দূর পর্যন্ত আসছে, এটা আনবিলিভেবল। কারণ প্রথমত আমি বিশ্বাস করিনি যে আর্জেন্টিনা আসতে পারবে এত দূর। কোয়ার্টার ফাইনালে গেলেই আমার কাছে মনে হয়েছিল যে মোর দেন এনাফ, যেহেতু 48টা দল রাউন্ড অফ 16 পার করে কোয়ার্টার ফাইনালে আসলে ঠিক আছে, কারণ ওখানে মেবি একটা ভালো বেটার টিম পাবে ফেস করার জন্য, এবং ওদের সাথেই হেরে যাওয়ার কথা। কারণ আপনি যদি দেখেন সব থেকে বয়স্ক টিম ছিল মনে হয়, আপনি যদি টপ 10 টিম দেখেন, ওদের ভেতরে সবচেয়ে বয়স্ক টিম আর্জেন্টিনা। ওই রকম একটা এক্স ফ্যাক্টর টাইপের নাই, স্পিড নাই। মেসি আছে বাট 39, মানে লিমিটেশন অনেক বেশি এখন ফুটবলে। তো 39-এ আপনি হার্ডলি এনিওয়ান ক্যান প্লে। রোনাল্ডো খেলতেছে, বাট এই যে কি হচ্ছে,
তো যেহেতু এত ধরনের লিমিটেশন ছিল ওর ভেতরে, তো আপনার ম্যানেজ করতে হবে, অ্যান্ড দে ম্যানেজড ইট ভেরি ওয়েল। ধরেন ডিপল কিংবা পারেদেস কিংবা অন্যান্য বেশিরভাগ যারাই আছে, কয়টা প্লেয়ার আছে যে ইউরোপের টপ লেভেলের লিগগুলো খেলতেছে মেইন টিমে? এনজো ফার্নান্ডেস খেলে, ম্যাকঅ্যালিস্টার খেলতেছে, গোলকিপারটা আছে মার্টিনেজ, আর দুইটা ডিফেন্স। এরপরে মেন যে আরেকটা ডিফেন্স ছিল, সেই ডিফেন্সকে তাদের কি করতে হয়েছে, যে ইনজুর্ড হয়ে গেছে ওয়ার্ল্ড কাপের আগে, তো মেন ডিফেন্সের একটা গেছে, দুইটা যে সেন্টার ব্যাক, তো ওদের হচ্ছে একটা হচ্ছে কি মার্টিনের জন্য, এটা ম্যানিওতে খেলে 6 নাম্বারটা, লিসান্ড্রো লাউতারো। না, লথারো মার্টিনেজ তো স্ট্রাইকার, আর লিসান্ড্রো মার্টিনেজ হচ্ছে ওদের ডিফেন্স, আর কুটি রোমেরো, এই দুইটা হচ্ছে ওদের মেন ডিফেন্স, যাদের হরেবল সিজন ইংলিশ প্রিমিয়ার লিগে গেছে। তো তারা হচ্ছে আর্জেন্টিনার মেইন দুই ডিফেন্স। তাদের সাবস্টিটিউটকে অটামেন্ডি 39, তাকে প্রতি ম্যাচ খেলাইতে হচ্ছে। আপনি বুঝতেছেন একটা টিমের লিমিটেশন কি? মানে এই যে আমাদের দেশের মতো যে হাত পা ভাঙা চোরা ভাই, তাও তুই নাম মাঠে, তুই ছাড়া অপশন নাই। বাট মেসি তো ফাইনালের আগে পর্যন্ত সুপার ব্রিলিয়ান্ট। ফাইনালেও খারাপ খেলছে আমি বলবো না, বল পাইতে হবে একটা প্লেয়ারের খেলার জন্য, একটা বল পাইতে হবে। আর এখন ওই যে আপনি 25-এ থাকলে নিজে দৌড়াই দিয়ে বল নিয়ে নিজে দিতে পারতেন, এখন হচ্ছে ভাই আপনারে দিতে হবে, আপনি তারপরে তার দুই একটা দিতে পারবেন, তারপরেও যা দিছে একজনকে দিয়ে তো আসলে জাজ করে না পুরো টিম। ফাইনালে যদি আমি প্রবলেম ধরি, অনেক প্রবলেম আছে, মানুষ তো ক্রিটিক্যাল হয়ে যায় এক একভাবে। আপনি চিন্তা করেন ফাইনালে আর্জেন্টিনার হয়েছে 3টা না 4টা ইনজুরি, আপনার মেন স্ট্রাইকারকে নামাইতে পারে নাই, কারণ সেন্টার ব্যাক আপনার ইনজুর্ড হয়ে গেছে ফার্স্ট হাফেই, তা সেখানে আপনার নামাইতেছে 39-year-old সামওয়ানকে। ওকে ব্যাক করার জন্যই তো আপনার ডিফেন্সিভ মিডফিল্ডার যারা কিংবা মিডফিল্ডার যারা ওকে সাহায্য করতেছে ততক্ষণ। এর ভেতরে আপনার মেসি যে আপনাকে তো ইয়ে করবে না, ট্র্যাক ব্যাক করবে না কিংবা ডিফেন্ড করবে না, আপনার প্রতিটা ম্যাচেই আপনার আলভারেজকে দৌড়াতে হচ্ছে ডাবল। তো আপনার অনেক লিমিটেশন। ডিপল 90 মিনিটস খেলার মতো প্লেয়ার না, পারেদেস 90 মিনিটস খেলার মতো প্লেয়ার না, ও ছিল রিজার্ভের প্লেয়ার, ও এসে হয়ে গেছে মেন প্লেয়ার ফার্স্ট 2 ম্যাচ 3 ম্যাচ পরে। তো আপনার এত লিমিটেশনের পরে আপনার ওই একটা ইনজুর্ড হয়েছে, কুটি রোমেরো ফুল 90 মিনিট খেলার মতো ফিট না, তাকে বসাই দিতে হয়েছে। আপনার একটা টেলিয়াফিগো মেবি হয়ে গেল অ্যাঙ্কেল টুইস্ট, ও অ্যাঙ্কেল টুইস্ট নিয়ে কিন্তু দৌড়াইছে। আমি জানি না, মানে যারা ভালোভাবে অ্যানালাইসিস করে খেয়াল করে ডিপলি তারা বলতে পারবে। টেলিয়াফিগো পুরা বোধহয় 40 মিনিট অ্যাঙ্কেল টুইস্ট নিয়ে দৌড়াইছে, মানে ভাঙা পা নিয়ে বলতে পারেন আপনি। টেপ টু প্যাচে যখন ইনজুর্ড হয়ে গেল, কি বলে ইনজুর্ড বল, রেড কার্ড পাইলো এনজো ফার্নান্ডেস। আমি মানি সব খারাপ খেলছে, খেলছে, এরকম হয় নাকি হয় নাকি। গোল ডিফারেন্স হচ্ছে 1-0। যদি 11 জন খেলতো, আর্জেন্টিনা পেনাল্টিতে যেত, ঠিকই হয়ে যেত। তো ওদের টেকনিক আমি বলবো যে একদম পারফেক্ট টেকনিক ছিল, মানে টেকনিক বলবো কি, ট্যাকটিক্স যেটা ওদের যে চিন্তা ছিল আমি বলবো পারফেক্ট। প্রবলেম হয়েছে ইনজুরিতে পড়ছে, তা না হলে ওরাও অ্যাটাক করতে পারতো। যখন লথারো মার্টিনেজ আসতো, আলভারেজ থাকতো, তো ওদেরও অ্যাটাক করার হতো। তারপরে কি গোমেজ না কি যেন একটা আছে না, গঞ্জালেস বোধহয় 15 নম্বর, ওটারও বেশি স্পিড আছে। তো এগুলোকে ওরা যে নামাবে, আপনার এই ইনজুরির কারণেই তো নামাইতে পারলো না। আপনার দুইটা সেন্টার ব্যাক কিন্তু পুরো 120 মিনিট খেলে নাই, তা আপনার দুইটা সেন্টার ব্যাককে প্রথমে করতে হয়েছে, একটা খেয়েছে লাল কার্ড, আপনি পান হচ্ছে 5টা সাবস্টিটিউট। তো মানুষ যখন চিন্তা করে, মানে আমি দেখি যে আর্জেন্টিনার ফ্যানরা আর্জেন্টিনার করতেছে, আমি বলি পাগল নাকি, ওরা তো খেলা মানে ওই ডিপলি আসলে চিন্তা করে না, আবেগ দিয়ে খেলা। তো বিবেক কাজ কম করে। মানুষ তো ওই অর্থে খেলা দেখে বিশ্বকাপ এলে একটা জেনারেশন আছে এখন ইউরোপিয়ান ফুটবল কিনলি ফলো করে, যেহেতু আমাদের লাইভ ব্রডকাস্ট হয়। জেনারেলি মানুষ ওয়ার্ল্ড কাপ টু ওয়ার্ল্ড কাপ জার্নি করে। নেক্সট ওয়ার্ল্ড কাপ উইদাউট মেসি আর্জেন্টিনা টিম, আপনি কতটা আশাবাদী? যেটা হচ্ছে যে আর্জেন্টিনা ভালো করতে পারবে না যে তা না, ভালো করতে পারবে। ইয়াংদেরকে এখন যদি বিল্ড করতে পারে, নতুন ট্যাকটিক্স নিয়ে আসতে পারে, কারণ আপনার যে 8 বছর এই টিম এইভাবে সাকসেসফুল হয়েছে দেখে নেক্সট 4 বছরও হবে, মানে নট নেসেসারি। আপনার নতুন প্ল্যানে আসতে হতে পারে। তো ওই প্ল্যানটা যে নিয়ে আসতে পারবে, যে ধরনের কোচ আসতে পারবে, যারা ওই ধরনের করতে পারবে, ওরকম ফাস্ট প্লেয়ার মেবি নিয়ে আসতে পারবে, কিংবা ঠিক আছে ওই টেকনিক না, আমাদের একটা লম্বা স্ট্রাইকার আছে, ওকে আমরা কিভাবে ইউজ করতে পারি, হারল্যান্ডের মতো, কথার কথা, মানে বিভিন্ন রকম হতে পারে। অথবা আমরা স্পেন স্টাইলে খেলবো, অথবা আমরা ফ্রান্সের মতো 4-5টা সলিড ফাস্ট প্লেয়ার যদি আমরা পাই, আমরা ওই স্টাইলে যাবো। আগে ডি মারিয়া ছিল, এটা একটা অ্যাডভান্টেজ ছিল, মানে আউট অ্যান্ড আউট কিছু আবার স্ট্রাইকারও ছিল। এখন কিন্তু আর্জেন্টিনার ওরকম আউট অ্যান্ড আউট কোনো স্ট্রাইকার আপনি দেখবেন না।
আর আপনি যদি একটা বলেন যে একটা স্ট্রাইকার, মানে যদি আগে হয়তো যে মেবি বাতিস্তুতা কিংবা হান্নান ক্রেসপো এই টাইপের যারা, মানে ওদের কাজই কিছু না, ড্রগবা Finisher. টাইপের ফিনিশার, জলাতান ইব্রাহিমোভিচ কিংবা এই টাইপের যারা, এখন তো ওই টাইপের স্ট্রাইকার আপনি পান নাই আর্জেন্টিনাতে। তো অনেক কিছু আছে যেগুলো এখন আপনার না থাকলে আপনার ওটা নিয়েও তো ম্যানেজ করতে হবে। আপনি চিন্তা করেন একটা টিম লাস্ট 4 ওয়ার্ল্ড কাপে 3টা ফাইনাল খেলছে, মানে পৃথিবীতে কয়টা দেশ মানে? ফ্রান্স মেবি। না, আপনারা ভুলে যান ব্রাজিল কিন্তু একটা বিশ্বকাপ মাঝখানে বিরতি গেছে, 4টার মধ্যে 3টা জিতেছিল। এই ওয়ার্ল্ড কাপে 58, না, আমি 62। তো জন্ম হয় নাই আসলে, আমি এটা বিয়ে করতে, আমি ব্রাজিলের কোনো দিচ্ছি না। কিন্তু আপনি তো ব্রাজিলের ম্যাচ দেখতে গেলেন না এবার? আমি ব্রাজিলের ম্যাচ দেখতে মাঠে গেলাম, খেলা দেখেছেন হ্যাঁ ওটা খুব ইন্টারেস্টিং নাকি একটা। ভিআইপি বক্স দেখছেন? না না, মাঠে মাঠে খেলা দেখার মজা বেশি। তো মাঠে খেলা দেখছি, যেটা হয়েছে যে ওই দিন আমি এক জায়গায় ছিলাম, মানে বাসা থেকে 30 মিনিট দূরে এক জায়গায় ছিলাম। তো তখন বাজে বোধ হয় 12টা, খেলা শুরু বোধ হয় 5টা থেকে, মানে নিউ ইয়র্ক টাইম বলতেছে। 12টার দিকে রবিন মিয়াকে তো এখন মোটামুটি সবাই চিনে, নেইমারের ম্যানেজার বলেন, ফ্রেন্ড, এজেন্ট যেটাই বলেন সেই হিসাবে। তো উনি, রবিন ভাই ফোন দিল আমাকে যে ভাই আপনার একটা টিকিট ম্যানেজ করছি, আপনি রওনা দেন, আমি পাঠাইতেছি। আমি বলি শিওর তো, কারণ আমার যেতে লাগবে 2-2.5 ঘন্টা ওখানে, আর ট্রাফিক মানে ক্রেজি। নিউ ইয়র্ক নিউ জার্সি ওইটুক মানে বর্ডারটুক হচ্ছে একদম পাগলের মতো অবস্থা ট্রাফিকের, ঢাকা ট্রাফিক আর কি। ওই নিউ ইয়র্কের ট্রাফিক দেখলে মানুষ ভাবে যে তাও ঢাকাও ঠিক আছে, অ্যাটলিস্ট হেঁটে যাওয়া যায়। ঢাকা তো ছোট জায়গা, নিউ ইয়র্কে তো হেঁটে যাওয়ার কোনো রাস্তা নাই। তো আমি বললাম যে আচ্ছা, আপনি টোল দিয়ে গেলে, এক্সপ্রেসওয়ে দিয়ে গেলে যা দিয়ে দেয়, টোলের কোনো নাই এখানে। তো যেটা হয়েছে যে ট্রেনে গেলে বরঞ্চ একটু ইজিয়ার, বাট আমি নিউ ইয়র্কের ট্রেন অত সেফ ফিল করি না। ইংল্যান্ডে আই ফিল মানে অনেক সেফ ট্রেনে, আমি সবসময় ট্রেনে চলি। বাট নিউ ইয়র্কে আমার সামহাও অত লাগে না, কারণ অনেক ইনসিডেন্টের নিউজ দেখি, যেটা আমি ইংল্যান্ডে দেখিনি। তো যাই হোক, তো উনি ফোন দিছে, এর মাঝে আবার একজন ফোন দিল, তো দেখি একটা সিঙ্গাপুরের আননোন নাম্বার। তো যেহেতু কয়েকবার ফোন দিয়েছে, আমি বললাম সিঙ্গাপুরের আননোন নাম্বার, ধরছি। ধরার পরে বলতেছে ভাই আমি একটা টিকিট কিনছিলাম প্রায় 3 লাখ টাকা দিয়ে, আমি আসতে পারতেছি না, আপনি এই খেলাটা দেখে আসেন, আপনার ইমেল অ্যাড্রেস দেন, আমি আপনাকে টিকিট পাঠিয়ে দিচ্ছি। আমি বলছি ভাই আমি তো আপনাকে চিনি না, জানি না। তো সে এক ধরনের পরিচয় দিল, তাতে আমার জানার কিছু নাই। মানে সে বলছে যে সে আওয়ামী লীগ করে, করে, সোজা কথা একদম সরাসরি যে আপনি যান খেলা দেখে আসেন, আপনার নাম্বার আমি কার কাছ থেকে বললো ম্যানেজ করছে। আমি বললাম ভাই আমি চিনি না, জানি না, আপনি আমার টিকিট দিয়ে দিচ্ছেন। তা দিছে, তো টিকিট হয়ে গেছে আলটিমেটলি 2টা। তো তখন ভাবছি যে আমি ততক্ষণ রওনা দিয়ে 1 ঘন্টা চলে আসছি আবার রাস্তায়। তখন আবার ভাবলাম যে তাহলে ঠিক আছে, বউকে নিয়ে যাবো কিনা, বাট টিকিট পড়ছে একটা এই পাশে একটা ওই পাশে, তো যে লাভ নাই। তারপরে আর নেওয়া হয় নাই, তো আমি একাই গেছি, যে তারপরে ম্যাচটা দেখছি। তো তখন আর কি ওই যে রবিন ভাই যে নেইমারের একটা জার্সি দিছিল, তো তখন ওই জার্সিটা করছে। বাট যে গরম ছিল, 2টা পরে তার খেলা দেখা সম্ভব না, আমি আমার জামা পরেই দেখছি। বাট খেলাটা দেখে ভালো লাগছে। ফার্স্ট ম্যাচ বোধহয় ছিল, মানে আমেরিকাতে ফার্স্ট ম্যাচ ছিল ওটা, আর মরক্কো ব্রাজিল বড় ম্যাচ ছিল। আর দর্শকদের মজা তো, ব্রাজিল মরক্কো দুইটারই দর্শকদের আলাদা রকম একটা আছে। যেমন এবার নরওয়ের দর্শকদের একটা আলাদা, আর্জেন্টিনার ফ্যানদের একটা আলাদা, ওই রকম ফ্যান বেস টিমগুলো কিন্তু কম থাকে, যেটা ব্রাজিলের আছে, মরক্কোর আছে, নরওয়ের আছে, আর্জেন্টিনার আছে, ফ্রান্স, স্পেন, এগুলোর কিন্তু নাই। কেপ ভার্দে তো বাংলাদেশও সাপোর্টার ফোরাম হয়ে গেছে, তাই না? They become so really কিন্তু কেপ ভার্দে কি করছে, আমাদের ভিসা অন অ্যারাইভাল বন্ধ করে দিছে। না, সেটা তো এখন শ্রীলঙ্কাতে আসতে হলে বোধহয় আগে ভিসা ইটিএ লাগতেছে, কয়েক ঘন্টা লাগে ভিসা পাইতে, আগে যেটা ছিল না। পৃথিবী বদলে যাচ্ছে, পৃথিবী বদলে যাচ্ছে। সো আপনার কি মানে আমার টিভিতে, আমি তো টিভিতে দেখেছি ব্রাজিলের ভক্ত, আমার না ব্রাজিলের মাঠের চাইতে ভিআইপি বক্সটা ভালো লাগতো বেশি। রোবার্তো কার্লোস, রোনালদিনিও, রিভালদো, মানে অল সুপারস্টার্স আমার সময়ের। ব্রাজিল বা ল্যাটিন ফুটবল ইউরোপ থেকে তো আসলে বেশ কিছু আগে থেকে পিছিয়ে যাচ্ছে, একমাত্র আর্জেন্টিনা এই সেঞ্চুরিতে আগাচ্ছিল। আফটার মেসি আপনার কি মনে হয় যে ইউরোপ ডমিনেটেড, ফুল ডমিনেটেড? তো ধরেন এরা লাস্ট যদি 20 বছর ধরেন, পুরাই 20 বছর কি তার আরো একটু বেশি, মেবি 25 বছর। আমি যখন থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ দেখা শুরু করছি 2003 মেবি, তখন থেকে তো ইংলিশ প্রিমিয়ার লিগ, বুন্দেসলিগা, লা লিগা আর সিরিয়াই ডমিনেট করতেছে। তো একটা
মানে পুরো ফুটবল যদি এরাই কয়টা দেশ ডমিনেট করে তো এদেরই ভালো করার সম্ভাবনা অনেক বেশি। দ্যাটস ওয়াই আপনি ইউল অলওয়েজ সি স্পেন ডুইং ওয়েল, ইউল অলওয়েজ সি ফ্রান্স ডুইং ওয়েল, আর ইংল্যান্ড অলওয়েজ বি এ গুড টিম। এটা একটা ওদের ইয়ে যে ওরা হচ্ছে ফুটবলের সাউথ আফ্রিকা টিম। তো মানে ওদের টিম তো ভালো, ওদের টিম আপনি দেখেন এবারও যে টিম ছিল অনেক ভালো টিম ছিল ওদের, বাট ওই পোটেনশিয়াল অনুযায়ী মেবি ওরা পারফর্ম কখনোই করতে পারে না। সেটা ওটা একটা হতে পারে ওদের মিডিয়ার চাপটা অনেক বেশি, পৃথিবীর সব থেকে মিডিয়া প্রেশার কিন্তু ওদের দেশে, এটা আমি ফিল করি, যেটা আপনার ফ্রান্সে নাই, যেটা আপনার স্পেনে নাই, যেটা ইভেন আর্জেন্টিনাতে না। আর্জেন্টিনাতে সমর্থকদের প্রেশার আছে ভালো করার, কিন্তু এই প্রেশারটা মানে ইংল্যান্ডের প্রেশারটা ডিফারেন্ট, মিডিয়ার প্রেশার। এক ম্যাচ জিতলে ওরা পুরো একদম সার ডন টিয়ে বানায় দেয়, আবার হারলে ওদেরকে মনে করেন যে মাটির তলে ফেলে দেয়। বাংলাদেশের মতো মানে আপস অ্যান্ড ডাউনস অনেক বেশি। বাংলাদেশ ইন্ডিয়া তো আমরা ওদেরই এক সময় মানে ওদের থেকেই তো শিখছি, মানে ওরা আমাদেরকে আসলে তো শাসন করে গেছে। সো আমরা এই কারণে একটু সাদা দেখলে কিংবা একটু ইয়ে দেখলে আমরা একটু সার করতে পছন্দ করি। আচ্ছা ধরেন মানে আমরা তো লিখতাম বাংলাদেশ কিভাবে ফাইনালে যাবে বিশ্বকাপের, ক্রিকেটে ক্রিকেট কি ফুটবল, ক্রিকেটে প্রতি বিশ্বকাপের আগে কিন্তু এমন একটা হাইপ আমরা তৈরি করতাম মিডিয়ার তরফ থেকে, এবং দর্শকরা মনে করতেন রিয়েলিস্টিক মনে হয় 3-4 মাস পরে একবারই চান্স ছিল 19-এর ওয়ার্ল্ড কাপে। মানে প্রথম 3 ম্যাচে বোধহয় 2টা জিতছি আমরা, 4 নাম্বার ম্যাচটা বৃষ্টিতে ইয়ে হয়ে গেল। সম্ভবত নিউজিল্যান্ড ম্যাচটা জিতলে হয়তো আমরা গাড়ি অন্যদিকে, হ্যাঁ মানে তখন আমাদের মেবি আর একটা ম্যাচ জিততে হতো ইন্ডিয়া আমরা পাকিস্তান। কিন্তু অ্যাকচুয়ালি 2003 থেকে খুবই পজিটিভ, বাংলাদেশ সেমিফাইনাল খেলবে, 2007-এও সেমিফাইনাল খেলবে। মানে আপনারা বাট সাথে কিংবা আমি তো 3-এরটা জানি না, বাট 3-এ আমার কাছে মনে হয় যে আমাদের খুবই বিশ্রী একটা দল ছিল। আমরা আলোচনা না করি, মানে আমি খুবই ছোট ছিলাম, মানে যেমন কানাডার সাথে আমি দেখছিলাম শুধু বোলিং দেখে ঘুমাই গেছিলাম। কানাডার রাতে খেলা ছিল অনেক, হ্যাঁ অনেক রাতে, ঈদের অনেক ছোট ছিলাম তো ওই সময় অনেক খেলা দেখতাম। আমার কাছে মনে হয় যে 160-70 কিছু একটা করছিল বোধহয় কানাডা, ঘুমাই গেছি, উঠে দেখি যে হেরে গেছে শুনছে। বাট আপসেট তো হতেই পারে, যে কোনো দলের সাথে যে কোনো দল হারতে পারে। কিবার্ডদের সাথেও স্পেন 1 গোল করে নাই, তো মানে নট নেসেসারিলি তারা ছোট দল বলে। ওয়ার্ল্ড কাপ অনেক প্রেশারের খেলা খেলা, বাট আমার কাছে মনে হচ্ছে যে ওই সময় আমাদের অত ভালো অবস্থায় বাংলাদেশ ক্রিকেটের ছিল না। সাথে হচ্ছে যে মাত্র শুরু করছি, সারপ্রাইজিং যে আমরা ইন্ডিয়ার মতো দলকে হারাই দিছি, সাউথ আফ্রিকার মতো দলকে হারাই দিছি। 11-তে আমরা ভাবছিলাম যে ভালো কিছু হয়তো হোমে খেলা একটা অ্যাডভান্টেজ টিয়ে, বাট ওয়ার্ল্ড কাপে আমরা রিয়েলাইজ করছি যে আসলে ওই সময় আমাদের দলই হয় নাই। মানে ওয়ার্ল্ড কাপ হতে গেলে কি হয়, আমি যেটা ফিল করি এখন এতগুলো ওয়ার্ল্ড কাপ খেলার পরে, আপনার আসলে 4 বছরের পরিকল্পনাতে হয় না, 8 বছরের প্ল্যান লাগে। মানে একটা বাংলাদেশের ধৈর্য আছে 8 বছরের, না 8 বছর কেন, 8 ম্যাচের ধৈর্য নাই তো। মানে 8 বছরের প্ল্যান বলতে কি ওটা বলতেছি না, যে এই জিনিসটাই হচ্ছে অনেক বেশি দায়িত্ব হচ্ছে ক্রিকেট বোর্ডের কিংবা যে ধৈর্যটা নিয়ে থাকা, বিশ্বাস করা, প্ল্যানটাকে বিলিভ করে আগানো খুব ডিফিকাল্ট বাংলাদেশে, কিন্তু এটা যে করতে পারবে সেই সাকসেসফুল হবে। 8 বছরের প্ল্যান এই কারণে বলছি কি, একটা ওয়ার্ল্ড কাপ খেলে এখনকার আর কি হয়, ক্রিকেটের আর এক ঝামেলা আছে, প্রতি বছর ওয়ার্ল্ড কাপের ফরমেশন চেঞ্জ হয়, প্রতি বছর এক এক রকম। লাস্ট খালি 2টা ওয়ার্ল্ড কাপই হয়েছে, মানে আমরা ইন্ডিয়াকে হারাই দেওয়ার পরে পুরো ওয়ার্ল্ড কাপের সিনারিও চেঞ্জ হয়ে গেছে। পৃথিবীতে ওয়ার্ল্ড কাপের ফরমেশন চেঞ্জ করছি কিন্তু আমরা, এটা কেউ মানুক আর না মানুক। 2015-এর পরে না 7-এর পরে, সাথে ইন্ডিয়াকে যখন আমরা হারাইছি, পাকিস্তান আউট হয়ে গেল, ওইদিকে পাকিস্তান আউট হয়ে গেছে, আমাদের আর আয়ারল্যান্ডের ম্যাচের টিকিটের লেখা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান। ওই মানে টিকিটে কিন্তু ওটা লেখা ছিল, যারা খেলছে তারা বলতে পারবে যে আমরা যখন টিকিট পাইছি টিকিটের লেখা হচ্ছে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান, নট বাংলাদেশ ভার্সেস আয়ারল্যান্ড। তো আমরা পুরো ক্রিকেটের ফরমেশনই চেঞ্জ করে দিছি, তা আমরা ভেরি পাওয়ারফুল একটা টিম সেই দিক থেকে। এটা একটা হয়েছে, এরপরে হয়েছে হচ্ছে 15 ওয়ার্ল্ড কাপ আর মানে এক ফরম্যাট চেঞ্জ করে আরেক ফরম্যাটে আনছে, সেই ফরম্যাটও আমরা চেঞ্জ করছি, দিছি ইংল্যান্ডে হারায়, ইংল্যান্ড গেছে বাদ পড়ে। এরপরে দেখলো যে না, কিভাবে ম্যাচ বানানো যায় কিংবা করা যায়, যেহেতু ফাইন্যান্সিয়াল একটা দিক আছে, সবার সাথে সবাই খেললে অনেক বেশি আছে। বাংলাদেশের থেকে টাকা পাক না পাক আইসিসি ভিউয়ারশিপ পায়, প্রচুর ভিউয়ারশিপ, যেটা একটা বিজ্ঞাপন আসে না, বিজ্ঞাপন আসে কি যে আপনি তো দেখাতে হয় যে ভিউয়ারশিপ কত, তো ওইটার জায়গাতে হেল্প হয়। আমাদের দেশের প্লেয়াররা যেখানেই যাক দেখবেন সোশ্যাল মিডিয়াতে ওদের প্রেজেন্সটা অনেক বেড়ে যায়, এটা একটা ভিউয়ারশিপের লাভ হয়, যেটা আপনি করে মানে কি বলে এটাকে, ওয়ার্ডটা কি, মানে এটাকে আপনি প্রমোট করতে পারেন যে দেখো আমাদের ভিউয়ারশিপ এত। তো স্বাভাবিকভাবে বাংলাদেশ যাদের সাথে খেলে ওই সব দিন টিকিট বিক্রি হয়,
ভিউয়ারশিপ বেশি থাকে, তো এটা তো স্বাভাবিকভাবেই অন্য একটা দেশের থেকে বাংলাদেশের ভিউয়ারশিপ অনেক বেশি। মানে আপনি যদি ইন্ডিয়া বাদ দেন, আর যে কোনো দেশের থেকে আমার ধারণা বাংলাদেশের, মেবি পাকিস্তান বেশি হতে পারে, যেহেতু আমাদের থেকে ওদের মানুষ একটু মেবি বেশি। এবারে তো আর কারো আমি ভিউয়ারশিপ বেশি দেখি না বাংলাদেশ থেকে হওয়ার চান্স, স্পেশালি ক্রিকেটে। আপনি ট্রলিং এর কথা বললে পাকিস্তান তো ভয়ানক, ওদের ফর্মার ক্রিকেটাররা। না ওই সব ট্রলিং বলতেছি না আমি, জাস্ট মানে আইসিসির ফরম্যাটে তার 15 ওয়ার্ল্ড কাপে যখন হারাই দিছি, তারপরে 19 ওয়ার্ল্ড কাপ থেকে কি নিয়ম হলো যে 10 টিম সবাই সবার সাথে খেলবে। এখনো তো ম্যাচ বাড়াচ্ছে, নতুন বোধহয় আরো কি একটা ফরম্যাট হয়ে গেছে, নতুন এবার 27 ওয়ার্ল্ড কাপে বোধহয় আরো কি একটা ফরম্যাট আসছে। সো এটা আর একটা প্রবলেম যে আসলে আপনি যে প্ল্যান করবেন, কি সিস্টেমে প্ল্যান করবেন, যে আচ্ছা ঠিক আছে আমার 10 টিমের সাথেই 9 টিমের সাথে খেলতে হবে, 9 ম্যাচে আমি 5টা ম্যাচ জিতলে মোটামুটি একটা চান্স থাকবে মেবি রান রেটের হিসাবে, 6 ম্যাচ জিতলে আমি করবো, তাহলে আমি কার কার সাথে মেবি জিততে পারি। জিততে তো আপনি সবার সাথেই চাবেন, বাট কিছু ম্যাচ আছে যে আপনি স্পেশালি টার্গেট করবেন, যে ঠিক আছে এই 3টা ম্যাচে আমরা জিতবো, আর এই 2টা আমাদের জীবন আরও দিয়ে খেলতে হবে, যে এই 4টা থেকে 2টা আমাদের জিততে হবে। অনেক কিছু প্ল্যান করা যায়, সে প্ল্যান করাটাও ডিফিকাল্ট। যে কথায় আপনি বলছিলাম, সরি আমি করে ফেলতেছি, যে মানে আসলে বাংলাদেশের ক্রিকেটের প্ল্যান করতে গেলে এরকম অনেক বড় প্ল্যান করতে হয়, বাট এটা বাংলাদেশে সম্ভব না। আমরা খুব আপনি এ টিমে ন্যাশনাল টিমের প্লেয়ার পাঠান, যে এ টিমের সিরিজ বাইলেটারাল সিরিজে জিততে এ টিম কি এখন এই যে জিম্বাবুয়েতে গিয়ে কতগুলো প্লেয়ার ইনজুর্ড হয়ে গেছে, এটা বড় কথা না, বাট আমি এটা এই সিরিজটা দরকার ছিল 2015 সালের পর থেকে, কিংবা 11, 12 কিংবা 13 সালের পর থেকে আমার কাছে মনে হয়েছে যে জিম্বাবুয়ে কিংবা আয়ারল্যান্ডে নট নেসেসারিলি আমরা ওদেরকে ছোট করে দেখছি, কিংবা মনে করি ওরা হোমে আসুক অথবা আমরা যাই, আমরা যদি আমাদের সেকেন্ড বেস্ট টিমটা সবসময় ওদের সাথে খেলাতাম এবং এটা মেনে নিয়েই খেলাতাম যে ঠিক আছে ও যদি হারে কোনো ব্যাপার না, এবং আমরা ওই দিয়েই পাঠাতাম, ওরা অনেক ভালো পারফর্ম করতো এবং আমাদের অনেক প্লেয়ার তৈরি হতো, যেটা আমাদের কখনোই হয় নাই, আগেও হয় নাই, এখন পর্যন্ত হচ্ছে না, ভবিষ্যতে হবে কিনা আই ডোন্ট নো। মানে এই জিম্বাবুয়ে সিরিজ যেটা হুট করে আয়োজন করা হলো, বলা হলো যে কন্ডিশন কাছাকাছি হওয়াতে একটা প্রিপারেটরি ট্যুর, মানে এখানে তো সেকেন্ড স্ট্রিং দেখাটা খুব জরুরি ছিল বোধহয়। দেখেন, আপনি যখন মানুষকে প্লিজ করতে চাবেন, আপনি তখন পপুলার ওপিনিয়ন কিংবা ডিসিশন নেবেন, তখন আপনি কিন্তু দলের জন্য ভালো কোন ডিসিশন এটা আপনি নিতে পারবেন না। তো আপনার যদি দেখাইতে হয় যে আমার রেজাল্ট দেখাতে হবে, তখনই আপনি এইসব ডিসিশনগুলো নিতেন। এটা আগে কেউ হয়তো যে আয়ারল্যান্ডের সাথে সিরিজ খেলার জন্য আমার আইপিএলের এনওসি দেয় নাই, আয়ারল্যান্ডের সাথে সিরিজ, তাও এমন না যে মানে 2010-11 যখন আমরা মেবি আয়ারল্যান্ডের সাথে কম্পিটিশন করি, 2023 এসে যে আয়ারল্যান্ডের সাথে 3টা ওডিআই আমরা মেবি নাও জিততে পারি, সেই কারণে আমি এনওসি পাইনি। মানে সবাই কি মিডিয়া, সোশ্যাল মিডিয়া ড্রিভেন আমাদের পলিসি মেকার যারা, আমরা অনেক ইভেন প্লেয়াররাও, আমরা সোশ্যাল মিডিয়া বলবো না, আমরা হচ্ছে পপুলার ডিসিশন নেওয়ার দিকে ঝুঁকি অনেক বেশি, নট নেসেসারিলি আপনি দেখেন তো কয়টা প্লেয়ার আছে এমন যে খুব পারফর্ম করে ঢুকতেছে, আর কয়টা প্লেয়ার এমন যে খুব মানে ভালো খেলার পরেও দলের সুযোগ পাচ্ছে না, হচ্ছে। তার মানে আমাদের বেঞ্চ স্ট্রেংথ একদম নাই ওরকম, কেউ আজকে আছে কালকে নাই, আর কারো মানে দলে আসার জন্যে তার ভালো করতে হবে না, অন্য কারো খারাপের জন্য ওয়েট করলেই হয়। সেটা তো 2000 সালের ঘটনা, হ্যাঁ এখনো তো তাই। কিন্তু আপনাদের সময় তো, আপনার যখন ক্যারিয়ার শুরু তখন কিন্তু অত ম্যাচ ছিল না। একটা জাস্ট উদাহরণ দেই, ম্যাচ হয়, একটা জাস্ট উদাহরণ দেই, আমার কাছে মনে হয় লিটন ক্যাপ্টেন হিসাবে ফ্যান্টাস্টিক একজন ক্যাপ্টেন, লিটন, শান্ত, ইভেন আমি জানি না মিরাজকে আমি ওইভাবে কখনো অত বেশি মনে না করলেও আমার কাছে মনে হয় যে যেহেতু আন্ডার-19 থেকে করছে ক্যাপ্টেন্সি, একটা লিডারশিপ কোয়ালিটি আছে। বাট মেবি শান্ত, লিটন এদের ক্যারেক্টারটা বাংলাদেশের ক্যাপ্টেন্সির সাথে যায়। এক এক দেশের তো এক এক রকম কালচার, মেবি মিরাজের কালচার হয়তো ইংল্যান্ড টিমে হইলে খুব ভালো মানাইতো, সব এখানে মেবি একটু বসি একটা ফিল থাকতে হয়, এক একজনের ক্যারেক্টার। মানে আমি বলতেছি না যে এটা রাইট অথবা রং। তো ধরেন লিটনের কি করে আসতে হয়েছে ন্যাশনাল টিমে, ওডিআই টিমে যদি আপনি চিন্তা করেন, ওর কি পারফর্ম করে আসা লাগছে? লিটনের এভারেজ মেবি টেস্টে মেবি 50 অথবা এরকম কিছু, মানে টেস্টের সেরা ব্যাটসম্যান আমাদের। কিন্তু যদি আপনি ওয়ানডে চিন্তা করেন কিংবা আপনি অন্য ফরম্যাট চিন্তা করেন, আমি জানি না টি20 আমার অত খেয়াল নাই ভালো করছে না খারাপ করছে, বাট এরকম শুধু ওর কথা বলতেছি না, একটা নাম বলতেছি, ইন এন্ড আউট তার পারফরম্যান্স আছে, একটা নাম বলতেছি, বাট
মেবি শান্তর ক্ষেত্রে সেম, মেবি তৌহিদ হৃদয়ের ক্ষেত্রে সেম, শামীম পাটোয়ারির ক্ষেত্রে সেম। আপনি যদি ইন্ডিভিজুয়াল প্লেয়ার, আমি নাম বলাটা আসলে কারো ঠিক না, বাট আপনি দেখেন, আপনি কারো আসতে গেলে আপনার কিছু করে আসতে হয় না। আজকে জাকের আলীকে দলে নিছে, জাকের আলী কি পারফর্ম করছে এই কয়েকদিনের ভেতরে, যে কারণে তাকে দলে নিতে হয়েছে। আসলে খেলেও নাই বোধহয় সেভাবে। হ্যাঁ, তো আমি ম্যাচও বলতেছি না, পায়নি। জাকের আলী আমার কাছে মনে হয়েছে যে ফ্যান্টাস্টিক একজন প্লেয়ার, মানে ও মিডিয়া প্রেশারটা জাস্ট হ্যান্ডেল করতে পারে না। ওর নাকি ভেতরে তাকে একসঙ্গে অনেক কিছু দায়িত্ব, ক্যাপ্টেন করে দেওয়া, এগুলো বাড়তি প্রেশার ফেলেছে ম্যানেজমেন্টের জায়গা থেকে, আমি বলছি। না, মানে এগুলো তো এক এক সময় এক এক রকমই। কিছুদিন আগে দেখলাম যে মিডিয়াতে মোটামুটি সালাউদ্দিন স্যারকে নিয়ে ধুয়ে ফেললো, এখন আবার সালাউদ্দিন স্যারই সব দায়িত্বের মালিক, মানে ন্যাশনাল টিমও সে চালাচ্ছে, এই টিমও সে চালাচ্ছে, একাডেমিও সে চালাচ্ছে। মানে এখন যদি লাস্ট 3-4 মাস আমি দেখি, বাট এই 3-4 মাস আগে যদি জাস্ট 3-4 মাস বলবো না, 6 মাস 9 মাস আগে দেখি, তার পেছনে কিন্তু মানুষ লাগছিল ভালোভাবে। আবার এখন চেঞ্জ, কোন পারসেপশনে চেঞ্জ হয়েছে এটা আপনারাই ভালো বলতে পারবেন, আপনারা থাকেন দেশে। বাট এই যে চিন্তা ভাবনার চেঞ্জ, এটা তো অস্বাভাবিক, একটা প্লেয়ারের পক্ষে এগুলো নেওয়া খুবই মুশকিল। নট নেসেসারিলি আপনার বেস্ট প্লেয়ার হইতে হবে ক্যাপ্টেন হওয়ার জন্য, নট নেসেসারিলি বেস্ট পারফর্মার হইতে হবে ক্যাপ্টেন হওয়ার জন্য, বাট একজনকে যদি বিলিভ করেন, তাকে দায়িত্বটা দেন, তার উপরে ভরসা রাখতে হবে। রেকর্ডের কথা চিন্তা করলে মিরাজ লাস্ট 5 সিরিজে 4টা জিতছে, আবার আপনি বাদ দিয়ে দিচ্ছেন, কোনো প্রবলেম নাই, কারণ যদি দলের জন্য সেটা ভালো হয় সেটাই ভালো। কিন্তু প্রবলেম হচ্ছে, এখন যদি লিটনের 2-1টা সিরিজ খারাপ যায়, আপনি তখন কি করবেন? তখন প্রেশারটা কই আসবে? তখন কি প্রেশারটা, বোর্ড বাদ দেন, সিলেক্টরদের বাদ দেন, সবচেয়ে বেশি প্রেশার আসবে হচ্ছে প্লেয়ারের উপরে। সেটা মিরাজের উপর আসবে, সেটা লিটনের উপর আসবে, সেটা শান্তর উপর আসবে। প্রেশার কিন্তু বাংলাদেশে কি হয়, 2জন ব্যক্তি প্রেশার ফিল করে সবচেয়ে বেশি, 2জন, মানে টিমের পার্টের ভিতরে বলছে, মেবি 3জন, ডিপেন্ড করে হচ্ছে কেমন সিলেক্টর আপনার আছে। তো চিফ সিলেক্টর, ক্যাপ্টেন, হেড কোচ, এই 3জন হচ্ছে, মানে যারা ক্রিকেট অপারেশন যদি আমি বলি, এই 3জন হচ্ছে সব থেকে বেশি প্রেশার ফিল করে। তো এই প্রেশার ফিলটা তো সবসময় থাকবে। তো এই কারণে তারপরেও যেটা আছে, যে একটা যদি পরিকল্পনা করে, ঠিক আছে, দ্যাটস ইট, নো মোর চেঞ্জ, বিশ্বাস এটাতে নেক্সট 2 বছর এইভাবে, তাও ঠিক আছে। আমি মনে করি, অ্যাটলিস্ট আমি মনে করি না যে কোনো ডিসিশন নেওয়া এটা কোনো বড় কিছু, কিংবা ডিসিশন নেওয়ার পর ওটাতে স্টিক থাকা অনেক বড় ইম্পর্টেন্ট। কিন্তু আমি থাকতে পারলাম না, তখন আবার ঝামেলা। আর এর ভেতরে আসলে বোর্ড চেঞ্জ হয়েছে 2 বছরে, 3 বছরে মেবি 4টা বোর্ড, এটা খুব ডিফিকাল্ট, প্লেয়ারদের জন্য ডিফিকাল্ট, বোর্ডের জন্য ডিফিকাল্ট, কোনো ডিসিশন মেকিংয়ের জন্য ডিফিকাল্ট। কোনো কিছুই যদি সুন্দরভাবে ট্রানজ্যাকশন না হয়, খুব ডিফিকাল্ট। কেউ যদি একজন আরেকজনের পিছে লাগার জন্য একটা ডিসিশন দিয়ে দেয়, খুব ডিফিকাল্ট। কারণ ফারুক ভাই যদি প্রেসিডেন্ট ছিল কতদিন, 1 বছর, 9 মাস, 10 মাস, 1 বছর, তো 9 মাসে উনি যদি বুঝতে পারতো, কিংবা পারে, আমি জানি না উনি জানতো কিনা যে উনার প্রেসিডেন্সি থাকবে না, তো উনি যদি বুঝতে পারে আর 7-8 মাসের মাথায় কয়েকটা ডিসিশন দিয়ে যায়, এটা তো ঘাড়ে পড়বে পরের বোর্ডে। আর উনি যদি ইন্টেনশনালি করে যায় যে ঠিক আছে, এই ডিসিশনগুলো দিলে এই প্যাচগুলোতে পড়বে, কিংবা এই বিপদে ফেস করতে পারে, তখন তো এটা পড়বে পুরাটাই পরের বোর্ডের আন্ডারে। তারপরে যে আসছে বুলবুল ভাই, সে যদি যাওয়ার আগে আগে এই কাজটা করে যায়, সেটা পড়বে এই বোর্ডের আন্ডারে। এখন এই বোর্ড যদি জানে যে আমিও কয়দিন থাকি ঠিক নাই, তখন তো ডিসিশন নেওয়াটা মুশকিল, খুব মুশকিল। এটা খুব মুশকিল। আমি কাউকে দোষ দিয়ে কথা বলতেছি না, এটা আমি মানে আলটিমেট সাফারার হয় কারা, প্লেয়ারদের। এই যে এখানে যেমন, মানে আল্লাহ না করুক টিম যদি খারাপ করে, এখানে লিটন হবে সব থেকে বড় সাফারার, মিরাজ হবে সব থেকে বড় সাফারার। মানুষের মন তো, এখানে তো মিরাজের খারাপ লাগাটা খুবই স্বাভাবিক।